মমতা বন্দ্যোপাধ্যায় যখন লক্ষ্য করল যে তার দলের যে পশ্চিমবঙ্গের বিধানসভার বিধায়ক এবং একই সঙ্গে কেন্দ্রীয় লোকসভার যে এমপি তারা দলে দলে তৃণমূল কংগ্রেস ছেড়ে এবং এই মমতা এবং অভিষেকের সান্নিধ্য ত্যাগ করে তারা যখন ভিন্ন রাস্তায় যাচ্ছে এবং অনেকে এটাই মনে করছে যে হয়তো বিজেপিতে যোগদান করতে পারে, পরিস্থিতি যখন এরকম ছিল ঠিক তখনই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যার তার রাজনৈতিক ক্যারিয়ার টিকিয়ে রাখার জন্য দিল্লিতে ছুটে গেলেন এবং গিয়ে কংগ্রেসের যে সভানেত্রী সোনিয়া গান্ধী মনে হয় তো তার শরণাপন্ন হলেন এবং তার সঙ্গে মিটিং সিটিং করলেন। এখন যা শোনা যাচ্ছে সেটা হলো যে সোনিয়া গান্ধী নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রস্তাব দিয়েছে যে আপনার তৃণমূল কংগ্রেস বাদ দিয়ে এখন আপনি আবার কংগ্রেসে জুড়ে যান, কংগ্রেসে ঢুকে যান, আপনাকে গুরুত্বপূর্ণ পদ যেমন সহসভাপতি টাইপের কোন পদটা দিবে। এবং আরো জানা গেল মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রস্তাব যে সরাসরি প্রত্যাখ্যান করছে তা কিন্তু না, সময় নিয়েছে, বলছে ঠিক আছে আমরা চিন্তা ভাবনা করে দেখি। 1 সপ্তাহের সময় নিয়েছেন, অর্থাৎ এখন ওই যে বলে না যে মাঝ নদীতে নৌকা ডুবি হলে যে সাঁতার জানে না সে ওই খড়কুটো ধরে বেঁচে থাকার চেষ্টা করে, মমতা ব্যানার্জির অবস্থা কিন্তু হয়েছে তাই। প্রশ্ন হলো যে কংগ্রেসে যদি যোগদান করেন বা কংগ্রেস যদি তাকে নেয় তাহলে মমতা ব্যানার্জির রাজনৈতিক ক্যারিয়ার কি টিকে থাকবে? ভবিষ্যতে উনি কি আবারও এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে পারবেন? এ ধরনের কোনো সম্ভাবনা আছে? বা এই কংগ্রেস দলটা কি আসলে লাভবান হবে এই মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি তারা তাদের দলে নেয়? আমার পর্যবেক্ষণ বলে এতে করে বরং কংগ্রেসের আরো ক্ষতি হবে, কারণ এই মমতা ব্যানার্জি এবং তার ভাইপো অভিষেক ব্যানার্জি এত মার্কা মারা হয়ে গেছে আর তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা এত মার্কা মারা হয়ে গেছে যে এদের মতো দুর্নীতিবাজ, তোলাবাজ, অসভ্য এবং টেরোরিস্টদের সাপোর্টার যারা নাকি হিন্দু জনগোষ্ঠীর স্বার্থকে একেবারেই তোয়াক্কা করে না, যারা নাকি শুধুমাত্র মুসলিমদেরকে তোষণ করে। হ্যাঁ, তারা রাজনীতির ক্ষেত্রে মুসলিমদের তোষণ করে আর বাস্তব ক্ষেত্রে চাঁদাবাজি, তোলাবাজি, তাই না, তার কাটমানি, তারপরে এই যারা নাকি বিরোধী লোকজন থাকে তাদের গলা টিপে ধরা, গলা চেপে ধরা, তারপরে সরকারি সম্পত্তি আত্মসাৎ করা। এই ছাড়া তো তৃণমূল কংগ্রেসের আর কোনো ভাবমূর্তি পশ্চিমবঙ্গেতে গড়ে ওঠেনি। আর তাদেরই নেত্রী হলো কে? মমতা ব্যানার্জি, তাই না, এবং নেতা হলো কে? অভিষেক ব্যানার্জি। গোটা পশ্চিমবঙ্গে এখন এই দুইটা লোক অর্থাৎ মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি, এই দুইটা লোকের সাথে ঘৃণ্য লোক আমার মনে হয় না যে গোটা পশ্চিমবঙ্গে আর কেউ আছে। তো এই গেল পশ্চিমবঙ্গের অবস্থা। আর তৃণমূল কংগ্রেসের তো প্রভাব প্রতিপত্তি তো পশ্চিমবঙ্গের বাইরে তো কোথাও কোনোদিন ছিল না। সুতরাং এই মতো অবস্থায় আমার পর্যবেক্ষণ বলে কংগ্রেস যদি এদেরকে দলে নেয় কংগ্রেসের আখেরে লসই হবে। দিল্লিতে বসে সোনিয়া গান্ধীর কোনো আইডিয়া নাই যে খোদ বাংলায় মানে পশ্চিমবাংলায় এই দুইটা লোক কি পরিমাণ নিকৃষ্ট হয়ে গেছে এবং লোকজনের কাছে কতটা অগ্রহণযোগ্য এবং ঘৃণ্য হয়ে গেছে, এ সম্পর্কে এই সোনিয়া গান্ধীর কোনো আইডিয়া আছে বলে মনে হয় না। এবং তার ছেলে ওই যে রাহুল গান্ধী, তারও কোনো আইডিয়া আছে আমার কাছে মনে হয় না। তারা মনে করছে যে হ্যাঁ, মানে যেভাবে বোঝানো হয়েছে জোর করে তাকে হারিয়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে, এটাই তো ওই সোনিয়া গান্ধীকে বোঝানোর চেষ্টা করছে, তাই না? কিন্তু ঘটনা তো হলে তা না। ঘটনা হচ্ছে যে 80টা যে সিট যেগুলো পেয়েছে সেগুলো তো সংখ্যালঘিষ্ঠ যে সমস্ত অঞ্চল আছে ওই সমস্ত অঞ্চল থেকে পেয়েছে এবং সাধারণ লোকজন অনেকে মনে করছিল বোধহয় ভোট টিকিং আবারও হবে এবং ওই মমতা ব্যানার্জি হয়তো আবারও ক্ষমতায় যাবে। আর যদি সেটা যায় তাহলে তার যে গুন্ডা পান্ডা তারা ওই সাধারণ লোকজনের উপরে আবার হামলে পড়তে পারে। এই জন্য অনেক জায়গায় লোকজন কিন্তু ওই তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে ভোট দিয়েছে। যদি এমন হতো
যদি এখন এখন যদি একটা নিরপেক্ষ এর ইলেকশন দেওয়া হতো, এখন জাস্ট এখন, আমার ধারণা 20 থেকে 25টা আসন পেত এখন এই তৃণমূল কংগ্রেস, এবং সেটা শুধুই মাত্র ওই মুসলিম অধ্যুষিত অঞ্চলে, যেখানে নাকি 60-70% মুসলমান আছে না, ওই সমস্ত অঞ্চলে ছাড়া আর কোনো জায়গায় এই তৃণমূল কংগ্রেসের প্রার্থী জিততো আমার তো মনে হয় না। অর্থাৎ এখানে যতই ওই সোনিয়া গান্ধীর কাছে যাক বা সোনিয়া গান্ধী তাদের ডেকে পাঠাক, বাট আমি 100% নিশ্চিত ওই দিল্লি বসে সোনিয়া গান্ধী আসলে বুঝতে পারছে না যে এই মহিলাটা, অর্থাৎ এই মমতা ব্যানার্জি, এই বাংলাদেশের মানে পশ্চিমবাংলার মানুষের কাছে কতটা অগ্রহণযোগ্য এবং ঘৃণ্য ব্যক্তিতে পরিণত হয়েছে। এবং যেহেতু বুঝতে পারেনি, সেই হেতু তাকে ডেকে নিয়ে ওই যে সহসভাপতির পদটা এগুলো দেওয়ার চিন্তা ভাবনা করছে। তো এসবকে দিক, কিন্তু মুশকিলটা হচ্ছে যে খোদ কংগ্রেসের নিজেরই অবস্থা কি তৃণমূল কংগ্রেসের তো কি খুব বেশি ভালো নাকি না? গোটা ভারত ব্যাপী এই খোদ কংগ্রেসের অবস্থাও কিন্তু তৃণমূলের মতোই, কারণ গোটা ভারতবাসী এখন জানে যে কংগ্রেস দলটা হলো ওই মুসলমান তোষণকারী ছাড়া আর কিছুই না। যদি পৃথিবীতে এই যে মুসলমানরা যদি আজকে উদার হতো, গণতান্ত্রিক হতো, ধর্ম নিরপেক্ষ হতো, তাহলে কিন্তু গোটা এই ভারতে এই কংগ্রেসই কিন্তু রাজত্ব করতো, কংগ্রেসই রাজত্ব করতো। সেক্ষেত্রে কিন্তু বিজেপি কোনো পাত্তাই পেত না। কিন্তু কংগ্রেসের নেতারা সম্ভবত ইতিহাস থেকে এবং সমসাময়িক যে ট্রেন্ড যেটা আছে, মানে কন্টেম্পোরারি যে ট্রেন্ড আছে, এ থেকে কোনো শিক্ষা তারা গ্রহণ করে বলে আমার কাছে মনে হয় না। আগে যত যাই বলা হোক না কেন, এখন তো এটা প্রমাণিত যে পৃথিবীতে একটা নির্দিষ্ট সম্প্রদায় আছে যারা গণতান্ত্রিক না, যারা ধর্মনিরপেক্ষতা বিশ্বাস করে না, যারা গোটা পৃথিবীতে তাদের ধর্মীয় রাজত্ব কায়েম করতে চায়, এবং যারা আবার গণতন্ত্রের সুযোগগুলো গ্রহণ করে। এটাই তো। এবং তাদেরকে আপনি কোনোভাবেই শিক্ষা দেন, বুঝান, কোনোভাবেই লাইনে আনা সম্ভব না। এখন এরকম অবস্থায় তাদেরকে হয়তো ভোট ব্যাংক হিসেবে কিছুদিন ব্যবহার করা যেতে পারে, কিন্তু এইরকম একটা করলে ওই যারা নাকি ভোট ব্যাংক হিসেবে ব্যবহৃত হচ্ছে ওয়ান্স আপন এট এ টাইম, তারা নিজেরাই কিন্তু একদিন ওই গিলে খাওয়ার, অর্থাৎ যারা নাকি তাদেরকে ব্যবহার করতেছিল তাদেরকে গিলে খাওয়ার জন্য কিন্তু তারা মনে মনে রেডি হবে। তো গোটা পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানরা কি আচরণ করছে, কি ধরনের সন্ত্রাসী আক্রমণ করছে, ইউরোপের দেশে দেশে বোরখা ব্যান করছে, মসজিদ ব্যান করছে, তাই না? তো এগুলো কেন করছে? এগুলো করছে কি মানে শখে নাকি না? তারা কি ধর্ম নিরপেক্ষ না? যারা এগুলো করছে তারা নিজেরাও তো গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ দাবি করে। তো তাই যদি হয় তাহলে তারা এই কাজ কেন করছে? কারণ ওরা বুঝতে পারছে যে এদেরকে লাইনে আনা কোনোদিন সম্ভব না। তো এই মতো অবস্থায় যদি মুসলমানদেরকে তোষণ করে কংগ্রেস, তাহলে গোটা ভারতের হিন্দু সম্প্রদায়, তারাও তো আধুনিক কালের সবকিছু এখন জানে, তাই না? তো তাই যদি হয় তাহলে গোটা ভারতের হিন্দু সম্প্রদায় কি এই কংগ্রেসের দিকে থাকবে? বরং এই মমতা ব্যানার্জির মতো এই ভয়ঙ্কর রকমভাবে মুসলমান তোষণকারী, এবং যে নিজেও কিনা মুসলমানদেরকে দিয়ে এই পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে ভয় দেখায় যে যদি এমন হয়, যদি ও মানে মানে এই মমতা ব্যানার্জি আছে বলে নাকি পশ্চিমবঙ্গের লোকজন ভালো আছে, আর যদি মমতা ব্যানার্জি চলে যায় তাহলে একদিনের মধ্যে নাকি এই একটা নির্দিষ্ট সম্প্রদায় আছে তারা পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে একেবারে কচুকাটা করতে পারে। তো এটা ভয়ঙ্কর কথা ছিল না? তো এখন তো নাই। তো এখন মুসলমানরা কচুকাটা করুক না। এখন এই কংগ্রেসের বিষয়টাও কিন্তু অনেকটা এরকমই। তারা কিন্তু মুসলমানরা সারা পৃথিবীতে কি ধরনের আচরণ করে ঘৃণিত হচ্ছে, টেরোরিস্ট হিসেবে আখ্যায়িত হচ্ছে, এবং এরপরেও যদি সেই মুসলমানদেরকে যদি ওই ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করার জন্য যদি তোষামত করা হয়, তাহলে গোটা ভারতের সিংহভাগ হিন্দু এই কংগ্রেসের থেকে মুখ ফিরিয়ে নিবে, অলরেডি নিয়েছে। এবং যদি এরা এই পুরনো ওই কর্মকাণ্ড করে যায় তোষণ নীতি, তাহলে ভবিষ্যতে ওই 10টা সিটও কংগ্রেস পাবে না। এই কংগ্রেসের অবস্থা কিন্তু যে ইয়ের মতো হবে, তৃণমূল কংগ্রেসের মতো হবে। তবে আমি আবারও বলছি, মুসলমানরা তাদের যে আচরণ দিয়ে তাদের যে পরিচয়টা অলরেডি তুলে ধরেছে গোটা বিশ্বে, এবং ওই মুসলমানদের সাথে ভারতের মুসলমানদের যে খুব তফাৎ, তাহা কিন্তু না।
তো এই ধরনের পরিপ্রেক্ষিতে যদি মুসলমানদেরকে তোষণ করা অব্যাহত রাখে এই কংগ্রেস, তাহলে এখন যেটুক প্রভাব এখনো এই যে ভারতের বুকে আছে না, আগামী 5 বছর পরে এটুকু আর থাকবে না। অর্থাৎ সেক্ষেত্রে কংগ্রেস কমপ্লিটলি এই তৃণমূলের পরিণতি ভোগ করবে। এখন তারা সেটা বুঝতে পারছে কিনা কে জানে। তবে আবারও বলছি, মানে পৃথিবীতে সব জায়গায় যদি মুসলমানরা গণতান্ত্রিক হতো, ধর্মনিরপেক্ষ হতো, সভ্য হতো, তাহলে কিন্তু বিজেপির কোনো অস্তিত্ব থাকতো না। বাট কংগ্রেসের নেতারা এবং একই সঙ্গে এই তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় আসলে যুগের হাওয়া বুঝতে ব্যর্থ হয়েছে। তারা বুঝতে পারে না যে পৃথিবীটা এখন কিভাবে চলতেছে, এবং কোন একটা নির্দিষ্ট গোষ্ঠীর মানুষ যদি একতরফা নানা সুযোগ সুবিধা নিয়ে নানা রকম হুঙ্কার দেয়, সন্ত্রাসী কর্মকাণ্ড করে, আবার তাদেরকে যদি লাই দেয় কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দল শুধু ভোটের জন্যে, তখন অবশ্যই বাকি ধর্মের লোকজন, তারা যতই গণতান্ত্রিক আর ধর্মনিরপেক্ষ হোক আর উদার হোক, অস্তিত্বের সাথেই তারা ঐক্যবদ্ধ হবে। এটাই বাস্তবতা, পৃথিবীর মানব সভ্যতার ইতিহাস এটাই। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।